चार चौवन्नी घोड़े पे फुटबल हमारी हो गई আপাতত যা অবস্থা। কারণ এআইএফএফ আজকে এজিএম এর পর স্পষ্ট তারা জানিয়ে দিয়েছে যে না, এই ধরনের কোনো রকম কনসোর্টিয়াম বা আইএসএল ক্লাবগুলোই আইএসএল পরিচালনা করবে এই মডেলে তাদের কোনো রকম সম্মতি নেই। এবং তারা দুটো কমিটি তৈরি করেছে, সেই কমিটি বিচার বিবেচনা করবে, বসবে এবং তারা ঠিক করবে যে কিভাবে আমরা নিজেরাই আইএসএল এবং আই লিগকে কন্ডাক্ট করতে পারবো। তবে সারপ্রাইজিং ব্যাপার হচ্ছে যে আজকে বিভিন্ন রিপোর্ট থেকে জানতে পারলাম যে শুধুমাত্র আইএসএল ক্লাবগুলো না, আই লিগ ক্লাবগুলোর মধ্যেও আবার কেউ কেউ চেয়েছিল যে আমরাই আবার আই লিগ ক্লাব মিলে আই লিগ করবো। তো ঠিক আছে, চলো, কারোর মতামতই এখানে আর গুরুত্ব পেল না। এই বিষয় নিয়ে অবশ্যই ভিডিওতে কথা বলবো। এবং যেটা মোদ্দা কথা তার পাশাপাশি হয়েছে আজকে, সেটা হচ্ছে ইস্টবেঙ্গল ওমেন্স টিম, তারা ভারতের প্রথম ওমেন্স টিম হিসাবে কিন্তু বিদেশের মাটি থেকে ইন্টারন্যাশনাল একটা ট্রফি জিতে ফিরছে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে ইন্ডিয়ান ফুটবল যে স্টেটে রয়েছে, যে সিচুয়েশনে রয়েছে, সেখানে ইস্টবেঙ্গলের এই সাফল্যটা একটা পজিটিভ মেসেজ তো ডেফিনেটলি দিচ্ছে। কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে মেন্স ফুটবলে কিন্তু এই জিনিসটা নেই, এটা কিন্তু হয়েছে ওমেন্স ফুটবলে। এবং এই গোটা 2025 সালটা জুড়ে ইস্টবেঙ্গল সমর্থকরা যদি সবথেকে বেশি আনন্দ কিছুতে পেয়ে থাকে, তার মধ্যে প্রথম বিষয়টা হচ্ছে যে ওমেন্স ফুটবলের এক্সেসিভ সাকসেস। এবং একদমই আনস্টপেবল এই টিমটা এই মুহূর্তে দাঁড়িয়ে। 2024-25 সিজনের আইডব্লিউএল ইস্টবেঙ্গল জিতেছে। তারপর 2025-26 সিজনের এএফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগে ইস্টবেঙ্গল গেছে, সেখানে কোয়ালিফিকেশন রাউন্ডে অসাধারণ ফুটবল খেলেছে বিদেশের মাটিতে। তারপর মেন রাউন্ডে গেছে, সেখানেও চাইনার মতো প্রতিকূল পরিবেশে গিয়ে প্রথম ম্যাচ জিতে শুরু করেছে। তারপর খুব হার্ড লাগ গেছে, দুটো ম্যাচ হেরেছে। লাস্টের ম্যাচটা হারটা, বিশেষ করে হারের থেকেও বড় কথা একদম শেষ মুহূর্তে গোল খাওয়াটা, খুব প্যাথেটিক একটা অবস্থা ছিল। এবং এই পারফরমেন্সের জন্য 3 পয়েন্ট এএফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগ থেকে কালেক্ট করে আনার জন্য পরবর্তী সিজনে আমাদের এখান থেকে যে টিম আইডব্লিউএল জিতবে, সেখানে অবশ্যই ইস্টবেঙ্গল আপাতত ফেভারিট। তারা কিন্তু সরাসরি এএফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগে খেলবে। আর আমাদের কিন্তু এখান থেকে কোনো ক্লাবকে কোয়ালিফিকেশনস রাউন্ড খেলতে হবে না। ইস্টবেঙ্গল ওমেন্স টিম সেই সাকসেসটা আপাতত নিয়ে এসেছে সেই মঞ্চ থেকে। এবং তারপর সাফ ওমেন্স ক্লাব চ্যাম্পিয়নশিপ এইবারেই কিন্তু প্রথমবার হলো এই 2025-এ। অনেক দিন থেকে একটা আলোচনা ছিল যে সাফ ক্লাবের একটা মেন্স চ্যাম্পিয়নশিপ শুরু হবে, তো সেটাকে শুরু করতে না পারলেও ওমেন্স চ্যাম্পিয়নশিপ কিন্তু শুরু হয়ে গেল। মেন্স চ্যাম্পিয়নশিপ শুরু হলে একটা জিনিস কী হতো, ইন্ডিয়া থেকে অনেকগুলো ক্লাব রিপ্রেজেন্টেশন থাকতো এবং সেখানে আমরা একটু ফুটবল দেখতে পেতাম। যাই হোক, সেটা হয়নি, কিন্তু ওমেন্স ফুটবলের ক্ষেত্রে প্রথমবার হয়েছে এবং প্রথমবারে কিন্তু ইস্টবেঙ্গল নেপালের একটি ক্লাবকে হারিয়ে তারা চ্যাম্পিয়ন হয়েছে। এটা যথেষ্ট পরিমাণে ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য একটা জয়াস মুমেন্ট। কারণ এই গোটা 2025-এ এই নিয়ে বলা চলে যে 4বার অফিসিয়ালি 4বার কিন্তু ইস্টবেঙ্গলের এই ওমেন্স টিম ইস্টবেঙ্গল সমর্থকদেরকে একটা এনর্মাস সাকসেস দিল এবং কোথাও একটা জয়াস মোমেন্ট গিফট করলো। এবার এই জিনিসটা কতটা আমরা মেন্স ফুটবলে রিফ্লেক্টেড হতে দেখব আমরা জানি না, আমরা সিরিয়াসলি জানি না। এবং তার পাশাপাশি বলতে হয় আইডব্লিউ ইন্ডিয়ান ওমেন্স লিগ শুরু হবে, ওমেন্স ফুটবলটা ইন্ডিয়াতে বন্ধ হচ্ছে না, সেটা কিন্তু সামনের দিকে এগিয়ে যাবে। এবং ইস্টবেঙ্গল এই মুহূর্তে দেশের সবথেকে সেরা ওমেন্স টিম এবং সেই সাকসেসটা ইস্টবেঙ্গল সমর্থকরা চুটিয়ে উপভোগ করছে। ইস্টবেঙ্গল মহিলা টিমকে এবং কোচকে, পুরো সেট আপকে, প্লেয়ারদের আমাদের তরফ থেকে অনেক অনেক কংগ্রেচুলেশনস এই ইন্টারন্যাশনাল ট্রফি, এই সাফ ওমেন্স ক্লাব চ্যাম্পিয়নশিপ জিতে আসার জন্য। এবার বিষয় হচ্ছে যে ইন্ডিয়ান ফুটবল, এবার বিষয় হচ্ছে যে ইন্ডিয়ান সুপার লিগ কী হবে আপাতত আমরা কেউ জানি না। ক্লাবগুলো চেয়েছিল যে আমাদের হাতে দায়িত্ব দাও, আমরাই চালাবো। অনেক তো হলো, অনেক চেষ্টা তোমরা করলে, আলটিমেট তো কিছু হলো না। এবার অনেক মিটিং হয়েছে, এই জিনিসটা না মানে সিরিয়াসলি বলছি খুব ফ্রাস্ট্রেটিং হয়ে যাচ্ছে আমাদের জন্য, ফ্যানেদের জন্য, যে মিটিং 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 কমিটি 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 মিটিং মিটিং মিটিং, বাট আউটকামটা জিরো। সেখানে কিচ্ছু নেই, আউটকামটা জিরো। মানে সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা কোথাও ফ্রাস্ট্রেশনের এমন একটা লেভেলে এসে রিচ করে গেছি যে এখন ফ্রাস্ট্রেশনকে দেখলে ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে। এরকমই অবস্থা আমাদের, পুরো খিচুড়ি হয়ে গেছি আমরা। বিষয়টা খুব সিম্পল, সেটা হচ্ছে যে এআইএফএফ তারা চায় না যে আইএসএল বা এলএ ক্লাবগুলো তারা নিজেরা কোনো রকম কনসোর্টিয়াম তৈরি করে তারা লিগ পরিচালনা করুক। কী ভাবনা চিন্তা করেছে তারাই জানে। কিন্তু বিদেশের বড় বড় লিগগুলোতে এই মডেলটাই কিন্তু চলে। সেখানে যে কোনো এফএ মানে ফুটবল অ্যাসোসিয়েশনের তাদের কিন্তু চাপটা অনেক কম থাকে। ন্যাচারালি আমাদের এখানে এআইএফএফ তারা চাপ নিতে চায়, কিন্তু চাপ নেওয়ার ফলে আমরা দেখেছি যে সিএএসে গিয়ে সেখানে চ্যাম্পিয়নশিপ নির্ধারণ হয়েছে। যারা চ্যাম্পিয়ন নয় তাদের কাছে ট্রফি চলে গেছে, তারা আবার ট্রফি ফেরত দেবে না, রেপ্লিকা বানাতে হয়েছে, মাঠের মধ্যে ট্রফি দিতে হয়েছে, আবার সেটা অন্য সিজনে। এরকম আবারও আমরা দেখতে পারি।
সেই দিকে আমরা এগিয়ে যাচ্ছি। তার জন্য দায়ী কারা, কে দায়ী, কিভাবে দায়ী, কেন দায়ী, সেসব প্রশ্ন অনেক দূরের কথা। কিন্তু এখানে খুব বেসিক একটা প্রশ্ন মানে আমাদের যে কোনো ফুটবল ফ্যান তারা করতে চায় যে ঠিক আছে চলো, ক্লাব কনসোর্টিয়াম আইএসএল বা আই লিগ করবে না, ফাইন, ভালো কথা, হতেই পারে যে আমরা এখনও হয়তো ততটাও ডেভেলপ করতে পারিনি, ঠিক কথাই, যে এখানে ক্লাবগুলোর হাতে সবটা ছেড়ে দেওয়া হবে, আমরা ডেভেলপ করতে পারিনি। আমরা 2025-এ থাকলেও আমাদের ফুটবলিং মেন্টালিটিটা এখনও সেই 60 বা 70-এর দশকে দাঁড়িয়ে রয়েছে, চলো মেনে নিলাম। কিন্তু বিষয়টা হচ্ছে পরিষ্কার প্রশ্ন যে এআইএফএফ তাহলে তারা এতদিন কী করছিল? তারা যদি মাথার মধ্যে এটাই ঠিক করে রাখতো যে আইদার কোনো কমার্শিয়াল পার্টনার আসবে, এফএসডিএল, হাবি জাবি হ্যানা ত্যানা যেই আসুক না কেন, হয় তারা আইএসএলটা করবে বা আই লিগের জন্য কেউ এলে তারা আই লিগ করবে, যদি কেউ না আসে তাহলে আমরাই করব, এছাড়া তো আর কোনো অপশন নেই, তারা তো আর অন্য কাউকে দেবে না, গভর্নমেন্ট তো এখানে লিগ করবে না, সুপ্রিম কোর্ট তো লিগ করবে না, ফিফা তো এসে লিগ করবে না, এএফসি তো এসে লিগ করবে না, লিগটা তো এখানের লোকজনকেই করতে হবে। তাহলে ব্যাকআপ প্ল্যানটা কেন রেডি ছিল না? কেন যে মুহূর্তে এআইএফএফ বুঝতে পারলো যে প্রথম বিডিংয়ের সময়ে কেউ এলো না, সেকেন্ড মিটিং ডাকা হয়েছে, স্পোর্টস মিনিস্ট্রিতে মিটিং হয়েছে, তখনও দেখা যাচ্ছে যে কেউ রাজি হচ্ছে না, তাহলে তখনই কেন তারা প্রপোজালটাকে লঞ্চ করলো না যে দেখো এটা আমাদের না ব্যাকআপ প্ল্যান ছিল, আমরা ভেবেছিলাম যদি এফএসডিএল বা অন্য কেউ না আসে তাহলে আমরা এই প্ল্যান মোতাবেক লিগ শুরু করব। সেই প্ল্যানটা সামনে এলো না কেন? কেন আইএসএল ক্লাবগুলো তারা নিজেদের মতো প্রপোজাল রেডি করলো, স্পোর্টস মিনিস্ট্রিকে আবারও ডেকে পাঠাতে হলো সবাইকে, সবাই মিলে বললো চলো আমরা রাজি রয়েছি লিগ এইভাবে আমরা করার জন্য, এআইএফএফ বললো তোমরা প্রপোজাল দাও, এবং সেই প্রপোজাল পাওয়ার পর তারা মনে করছে যে না এইভাবে করাটা ঠিক না, আমরা করব, কিন্তু আমরা করব পরে করব, আমরা মিটিং করব, দুটো কমিটি তৈরি করব, সেখানে রিভিউ হবে, সেখানে পুরো ছক তৈরি হবে, তারপর আমরা করব। এই বিষয়টা দেখে পরিষ্কার একটা জিনিস মাথায় আসছে, ফুটবলটা আমাদের সত্যিই বন্ধ করে দেওয়া দরকার রয়েছে, এনাফ, ফুটবলটা আমাদের বন্ধ করে দেওয়া দরকার রয়েছে, যেখানে কিছু হচ্ছে সেটাই হোক, ওমেন্স ফুটবলটা হোক, সেখানে কিছু হচ্ছে অ্যাটলিস্ট আমরা এনজয় করার মতো কিছু মুমেন্টস পাচ্ছি, আদারওয়াইজ বাকি ফুটবল অপারেশনসটা বন্ধ করে দেওয়া দরকার রয়েছে। দিনের পর দিন ভাই বিদেশি প্লেয়াররা, ইন্ডিয়ান প্লেয়াররা তারা ফ্রাস্ট্রেশনের সাথে জানাবে ফুটবলটা শুরু হোক, অনেক হয়েছে আর নয়, কেউ কুমিরের কান্না গাইবে, কেউ এর ফরে বলবে, কেউ ওর ফরে বলবে, এনাফ হয়েছে, বন্ধ হোক, আলটিমেট ফুটবলটার দরকার নেই। যেদিনকে সবাই মনে করবে যে হ্যাঁ ফুটবল দরকার রয়েছে, ফুটবলটা সব দিক থেকেই ভালো আমাদের জন্য, সেদিন আবার ফুটবল হোক। কারণ দেখো আমাদের তো মানে এনগেজ থাকার মতো অপশনের আমাদের দেশে অভাব নেই, পলিটিক্স রয়েছে, সামনে ওয়েস্ট বেঙ্গল ভোট আসছে, আইপিএল আসছে, টি20 ওয়ার্ল্ড কাপ আসছে, তারপর 2027 আবার ওডিআই ওয়ার্ল্ড কাপ রয়েছে, তার মাঝে বহু ঘটনা রয়েছে, আমাদের এনগেজ থাকার মতো কিন্তু অপশনের অভাব নেই। এবং আমরা যদি কেউ মনে করি যে আমরা ফুটবলেই দাঁড়িয়ে থাকবো, ফুটবলই আমরা দেখবো শুধু, ওয়ার্ল্ড ফুটবল রয়েছে, ইউরোপিয়ান ফুটবল রয়েছে, 2026-এর ফিফা ওয়ার্ল্ড কাপ রয়েছে, মাথা ঘামাবো না, অফিসিয়ালি অ্যানাউন্স করে দাও ইন্ডিয়ান ফুটবলটা বন্ধ, দরজাটা বন্ধ হয়ে গেছে, তালাটা হারিয়ে গেছে, কেউ যদি খুঁজে পায় সে এসে আবার নতুন করে চালাবে, এর থেকে বেশি আর কিছু অন্ততপক্ষে বলার নেই। এই দড়ি টানাটানি খেলা, এই প্রেসার গেম, এই মিটিং, এই কমিটি, এই ধরনের বাওয়াল এবার বন্ধ হওয়া দরকার রয়েছে। ইউরোপিয়ান ফুটবল নিয়ে কথা বলবো, ওয়ার্ল্ড ফুটবল নিয়ে কথা বলবো, ইন্ডিয়ান ফুটবলের হিস্ট্রি নিয়ে কথা বলবো, দরকার হলে বলবো। অনেকে বলেছে বেঙ্গল সুপার লিগ নিয়ে বলো, আনফর্চুনেটলি বেঙ্গল সুপার লিগ নিয়ে আমার কোনো ধরনের রিসার্চ নেই, কোনো ইনফরমেশন আমার কাছে নেই, ম্যাচগুলো এমন সময় হচ্ছে আমার দেখার মতো সেই সুযোগটুকুও নেই, তাই আমি বেঙ্গল সুপার লিগ নিয়ে কিছু বলতে চাইছি না বা বলতে পারছি না। উল্টোপাল্টা বলার থেকে কিছু না বলা অনেক বেটার। বেঙ্গল সুপার লিগ খুব ভালো করে হোক, সাকসেস পাক, সেটা আমরা চাই। বিশেষ করে আমরা যারা গ্রামের ছেলে, আমরা যারা গ্রাম থেকে বড় হয়েছি, তারা দেখেছি যে ফুটবলটা আমাদের বাংলার ফুটবল বললেও সেটা কলকাতা সেন্ট্রিক হয়ে থেকেছে, সেটা কলকাতা ছেড়ে বেরিয়েছে, ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টে টিম হয়েছে, সেখানে গ্রামের ছেলেরা ফুটবল খেলছে, অনেক এনগেজমেন্ট আসছে অন্ততপক্ষে মাঠগুলো থেকে, যা দেখতে পাচ্ছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে। সেই লিগটা সাকসেস পাক, সেই লিগটা বড় হোক, সেই লিগটা ভালো হোক, কিছু তো ভালো হচ্ছে, কিন্তু আনফর্চুনেটলি আই এম ভেরি মাচ সরি টু সে আমার কোনো ধরনের ইনফরমেশন গ্যাদার করা হয়নি এবং ম্যাচগুলো এমন টাইমে হচ্ছে যে আমি দেখতে পাচ্ছি না, তো সেই কারণে আমি কিছু বলতে পারছি না। কিন্তু আমার একজন ফুটবল ফ্যান হিসেবে লটস অফ গুড উইসেস থাকলো বেঙ্গল সুপার লিগের জন্য, যারা করছে তাদের জন্য, প্লেয়ারদের জন্য, ম্যানেজমেন্টের জন্য, সবার জন্য থাকলো, অনেক বড় হোক, অনেক ভালো হোক। এবং সবাই জানো মেদিনীপুরের টিম রয়েছে, তো ডেফিনেটলি আমি মেদিনীপুরের টিমকেই সাপোর্ট করছি, আনডাউটেডলি, সেখানে অন্য কোনো অপশান নেই, এখানে আমি বায়াস হতে বাধ্য, যেহেতু সেটা আমার মানে মাদারল্যান্ড, কিছু করার নেই।
তো সেই জায়গাটাকে আমি সাপোর্ট করছি। তোমরা কোথা থেকে কাকে সাপোর্ট করছো বেঙ্গল সুপার লিগকে অবশ্যই কমেন্ট করে জানাও। এই ভিডিওটা এই অবধি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, ক্রিকেটের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।